তারকেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী আমি সন্তু পান আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ করেছি, আপনারা এসেছেন। প্রথমেই বললি, কৃষকদের পেটে লাথি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন। এবার এবার আলু কেনার নামে যে ভাঁওতাবাজি হচ্ছে তার পর্দাফাঁস করে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কোল্ড স্টোরেজ যার মালিক, রাজ্য সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, এই চিঠি আপনাদের কাছে দিয়ে দেবো। সেখানে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা চিঠি ইস্যু হয়েছে। সেই চিঠিতে পরিষ্কার লেখা হয়েছে রাজ্য সরকার কোনোভাবে টাকা দেবে না, এখন দিতে পারবে না। আপনারা সমবায় সমিতির থেকে টাকা নিন এবং সুদ সমেত টাকা নেবে, ফেরত দিতে হবে। টাকা নিয়ে আলুর দাম এখন 65 টাকা বস্তা, 400 টাকার উপরে দাম দিয়ে আপনাকে এক বস্তা আলু কিনতে হবে। আপনি বলুন কোন 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 স্টোর মালিক এই কাজটা করবে? কেন করবে? কেন করবে? আপনি বলুন কেন করবে? কেন করবে? এক। দ্বিতীয় বিষয়, যদি সরকার পরিবর্তন হয়, কোল্ড স্টোরেজ মালিকরা বলছে যদি, আমি বলছি সরকার পরিবর্তন হবে, যে এত টাকা ঋণ রয়ে যাবে সেটা কে মেটাবে? 65 টাকা আলুর যে বস্তা, ইতিমধ্যেই আলুর থেকে লাল চটের দাম বেশি হয়ে গেছে। আজ আমি পরিষ্কার বলতে চাই, ভাঁওতাবাজি করছে। ভালোভাবে বুঝুন, সরকার কোনো টাকা দিচ্ছে না, কোল্ড স্টোরেজ মালিকদের উপর চাপিয়ে দিচ্ছে তুমি আলু কেনো। কিন্তু আপনারা নিজেরাও জানেন ইতিমধ্যেই কোল্ড স্টোরেজগুলো ভর্তি হয়ে গেছে। আলু কিনে কোল্ড স্টোরেজের মালিক কোথায় আলু রাখবে? সরকার টাকা দিচ্ছে না, মাছের তেলে মাছ ভাজতে বলছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই যে অভিযোগ আমি করছি, এই অভিযোগ যদি মিথ্যা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে জানাক, কৃষিমন্ত্রী প্রেস কনফারেন্স করে জানাক আমি মিথ্যা কথা বলছি, আমি ভুল কথা বলছি। পরিষ্কার বলছি, মাছের তেলে মাছ ভাজা ভোটের আগে যাতে কৃষকদের যে রাগ, সেই রাগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যাতে ভেঙে না দেয়, তার জন্য এই কারসাজি চলছে। আমি বলছি যে রাগ ছিল, আলুর দাম ছিল না, তার থেকে আরো বেশি রাগ। কেন? কারণ যারা আলু দিতে যাচ্ছে তাদেরকে প্রতি বস্তায় 12 কিলো 14 কিলো করে বাদ দিতে হচ্ছে। 50 কিলো বস্তায় যদি 12 কিলো 14 কিলো বাদ দিয়ে দেয়, তাহলে আলুটা থাকলো কোথায়? একজন কৃষক 70 বস্তার বেশি আলু দিতে পারবেন না। তার মানে 35 কুইন্টাল, যার 6 বিঘা আলু চাষ, সে কি করবে? এক, এই বিষয়গুলো পরিষ্কার আমি সরাসরি বলছি, অভিযোগ করছি এবং করজোরে হাত জোর করছি কৃষকদের স্বার্থে। রাজ্য সরকার এখনো আছে, এখনো সরকারটা তো আছে, নির্বাচন ঘোষণা হয়ে গেলেও প্লিজ ব্যবস্থা নিন। আপনি বারবার, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কৃষক বিরোধী, আপনি বারবার বর্ডার বন্ধ করে দেওয়ার জন্য আজকে এই দিনটা কৃষকদের দেখতে হচ্ছে। ওড়িশাতে আলু চাষ শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন সাউথের স্টেটগুলোতে আলু চাষ শুরু হয়ে গিয়েছে, এখান থেকে আলু তারা আর নিয়ে যাচ্ছে না। শুধু তাই নয়, আমার কাছে যে তথ্য আছে, আমি যেটা শুনতে পাচ্ছি, যে বিভিন্ন বর্ডারে যে আলু গাড়ি রিস্ক নিয়ে যাচ্ছে, পুলিশ সেই গাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সেই গাড়িকে ছেড়ে দিচ্ছে। বর্ডার যদি বন্ধ হয় তাহলে সবার জন্য বন্ধ থাকবে, যদি নিয়ম মেনে বর্ডারে আলু যায় তাহলে টাকা লাগছে কেন? এই পয়েন্টগুলো আমি বলতে চাই। কৃষকদের পিঠটা দেওয়ালে ঠেকে গিয়েছে। আমি একজন চাষির বেটা, আমি জানি চাষিদের এই মুহূর্তে কি অবস্থা। তারা এই মুহূর্তে বলছেন আলুর দাম নেই, তৃণমূলের ভোটও নেই। এবং আমি বারবার বলছি, মাছের তেলে মাছ ভাজার চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চক্রান্ত আমরা ধরে ফেলেছি এবং ইতিমধ্যে 475 টাকায় 50 কেজির একটা বস্তা কিনতে বলছে। আপনি বলুন, যে বস্তার দাম 65 টাকা, সেই বস্তা কেন 475 টাকায় কিনবে? কোন যুক্তিতে, যখন রাজ্য সরকার একটা টাকাও স্টোর মালিকদের দিচ্ছে না? এই সরকার চলে যাবে, তাহলে এই বিপুল পরিমাণ টাকাটা কে মেটাবে? কে মেটাবে? উনি চাইছেন এমন একটা পরিস্থিতি তৈরি করে দিতে যাতে এই রাজ্যের কৃষক, শ্রমিক, রাজ্যের মানুষরা বিপদে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিয়েছেন যে তিনি আর সরকারে থাকবেন না। আমরা বলছি চাষিদের জন্য করুন, কিন্তু রাজ্য সরকারের টাকা দিন, রাজ্য সরকারের যে বাজেট রয়েছে সেখান থেকে টাকা দিন, তাহলে তো এই বিপুল পরিমাণ ধারটা হবে না। যে বিপুল পরিমাণ ধার, লোন করে 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 রাজ্যকে চালিয়ে আজ রাজ্যকে কার্যত ঋণের বোঝায় চাপা দিয়ে দিয়েছে। এটা চলবে না। কৃষকরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। হুগলি, বর্ধমান থেকে শুরু করে যারা আলু চাষ করেন, বাঁকুড়ার কিছু অংশের মানুষ, তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এবার
তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে, কৃষক বিরোধী সরকার আর নেই দরকার। আপনার মনে হয় স্টোর মালিক আজকে সামনে এলে কালকে স্টোরটা খুলে রাখতে পারবেন? হ্যাঁ, বিদ্যুতের দাম বাড়িয়েছে কিন্তু এখন পর্যন্ত স্টোরের ভাড়া বাড়াতে দেয়নি স্টোর মালিকদের। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কৃষক দরদ দেখার জন্য, দেখুন আমার যদি 1,00,000 টাকা মাইনে হয়, আমি মাছটা 400 টাকা 500 টাকা 1000 টাকা কিলো খেতে পারবো। আমার যদি মাইনেটাই 2000 টাকা হয়, তাহলে আমি 400 টাকা 500 টাকা 1000 টাকার মাছটা খেতে পারবো না। যদি কৃষকদের হাতে পয়সা থাকতো, তাহলে স্টোর মালিকরা যে দাম নির্ধারণ করছে আলুর রাখার জন্য, ভাড়াটা বাড়াতে পারতেন, বাড়ালে কোনো অসুবিধা হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পেটেও লাথি মারছেন, স্টোর মালিকদের পেটেও লাথি মারছেন, ব্যবসায়ীদের পেটেও লাথি মারছেন। আলু হুগলি জেলা তথা তারকেশ্বর এলাকায় আলু কিন্তু একটা হাব, আপনিও জানেন। আপনারা ক্ষমতায় এলে কি পরিকল্পনা আছে, এই পরিস্থিতি কি করে বদল করবে? ধান যেমন কেনা হয় আলুও কেনা হবে, এবং শুধু আলু কেনা বলছি না, আলু দিয়ে শুধু আলু ভাতে আর আলু পোস্ত খাওয়ার জন্য আলু ব্যবহার হয় না। আলু একটা চিপস তৈরি করার জন্য বিরাট বড় মার্কেট রয়েছে। আলু স্টার্চ তৈরি করে বিদেশে পাঠানো যায়, আলুর স্টার্চ থেকে প্রচুর জিনিস তৈরি হয়, সেগুলো আমরা তৈরি করব হুগলি জেলার একদম প্রান্তে যেখানে জমি রয়েছে আমরা নির্ণয় করব, বা বাঁকুড়া জেলার মধ্যে এরকম খাদ্য প্রক্রিয়াকরণ যে কারখানা সেটা করব। 15 বছরে কৃষকদের সঙ্গে যে বেইমানিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা আমরা করব না, আমরা কৃষকদের পাশে আছি। আমি একজন চাষির বেটা হিসাবে বলছি, আমি তো লড়াই করব, কৃষকদের সঙ্গে যারা থাকবে আমি তার সঙ্গে আছি। আর কৃষকদের সঙ্গে মোদিজি রয়েছেন, কারণ একটা কথা বলি আপনাকে, ঘটনা শোনাই। মোদিজি একটি জায়গায় গিয়েছিলেন প্রচারে, তিনি দেখছেন রাস্তা খারাপ, কৃষকরা ধরে, মোদিজি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, কৃষকরা ধরে বলেছিলেন যে আমরা এখানে কলা উৎপাদন করি, এই রাস্তা খারাপের জন্য কলা যেতে যেতে নষ্ট হয়ে যায়, কলার আমরা দাম পাই না। মোদিজি মাত্র 10 দিনের মধ্যে সেই রাস্তাটা কমপ্লিট করে দিয়েছিলেন এবং কৃষকদের বলেছিলেন আমি কৃষকদের স্বার্থে, কৃষকদের পাশে আছি। কৃষকরা অন্নদাতা, কৃষকরা যদি ফসলটা না ফলায় কোথায় যাবেন? আজকে আপনি দেখুন, চাষির বেটা, আমি তো চাষির বেটা, চাষি কেন হচ্ছে না, কেন চাষ করছে না? কারণ দাম নেই, দেওয়ালে পিঠটা ঠেকে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তাই চাষিরা এক হয়ে গিয়েছে, ভোটে প্রতিটা ভোট পদ্ম ফুলে দেবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় হবে। আমরা আসার সঙ্গে সঙ্গে কৃষকদের পাশে দাঁড়াবো। সন্ধুদা, আমি নেশন টাইমস থেকে কমলেন্দু কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি এখানেতে তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে, শাসক দল অভিযোগ করছে যে এখানেতে আলু নিয়ে বিজেপি তারা মাঠে নামছে, এটা ভোটের সময়তে তারা রাজনীতিকরণ করছে বলা হচ্ছে। কিন্তু যেখানেতে বিজেপি সরকার আছে, যে রাজ্যেতে, যে স্টেটেতে, সেখানেও কিন্তু আলুর অবস্থা ঠিক একই, বাংলায় যে অবস্থা। বিজেপি বিভিন্ন ধরনের একটা এলাকা মার্কেটে একটা অপপ্রচার ছড়াচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, এমনটা কিন্তু শাসক দলের নেতৃত্ব তারা বলছেন। তারা ভিন রাজ্যেতে তারা কন্ট্রোল করতে পারছে না কেন্দ্রীয় সরকার, অথচ যারা বিজেপির মানে টিকিট পেয়েছেন, যারা হচ্ছে পেয়েছেন, তারা এটাকে নিয়ে মার্কেটে। বুঝতে পেরেছি। আমি এবার বলি, ছ্যাঁচা, এই যে আলু ছ্যাঁচা হয়ে গিয়েছে, এটা কোনো রাজ্যে হয়নি। আলু নির্ভর রাজ্য একমাত্র পশ্চিমবঙ্গ ছিল। আপনি বলুন তো, ওড়িশায় আলু চাষ হতো? সাউথের স্টেটগুলোতে আলু চাষ হতো? হুগলি বরাবর আলু দিয়ে গিয়েছে। আপনি এখান থেকে বেরিয়ে এই আলু ব্যবসায়ীদের জিজ্ঞাসা করুন, হুগলি বরাবর আলু দিয়ে গিয়েছে। হুগলির সঙ্গে বেইমানি করা হয়েছে, এই রাজ্যের সঙ্গে বেইমানি করা হয়েছে। আর রাজনীতির কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন একটা কাঠবেড়ালি বা একটা বেড়াল মরে গেলেও তিনি আন্দোলন করতেন, রাস্তায় আন্দোলন করতেন, ধর্ণা দিতেন, বন্ধ রেখে দিতেন। আজকে কৃষকদের বিষয়টা বড় বিষয় নয়, উনি এই কথা বলে, তৃণমূলের যে নেতা বলেছে এই কথা, তিনি কৃষকদের অপমান করছেন। কৃষকরা আলুর দাম পাচ্ছে না, 2 জন সুইসাইড করে মারা গিয়েছে চন্দ্রকোনা আর গোঘাটে, তিনি বলছেন রাজনীতির কথা? আমরা রাজনীতি করি না মশাই, আমরা কৃষকদের পাশে থাকি। আপনারা যদি কৃষকদের পাশে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক মমতা বলুন, তৃণমূল বলতে পারবে? কার্তিকদা তো রয়েছে, কার্তিকদা জানে, গণেশদা রয়েছে, গণেশদা জানে, বলতে পারবে? বলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মূল ওই কাণ্ডারি, আপদ, কৃষকদের আপদ মমতা বন্দ্যোপাধ্যায়, আপদ। কারণ 3 বছর ধরে তিনি যেভাবে বর্ডার বন্ধ করেছেন, সেই কারণে কৃষকদের কোমরটা ভেঙে গিয়েছে। কিন্তু সরকারি সহায়ক মূল্যে কৃষক বাজার থেকে, কৃষক মান্ডি থেকে ধান ক্রয় বিক্রয় কিন্তু সরকার পক্ষ থেকেও করছে, এই বিষয়ে কি বলবেন? ক টাকায় কিনছে ধান পশ্চিমবঙ্গে? ক টাকায় কিনছে আপনি জানেন না? আমি জানি 2000 টাকা থেকে কিছু সামথিং বেশি। গোটি হচ্ছে যে বস্তা, সেই বস্তায় 5 কিলো 10 কিলো করে বাদ দেয়। আপনি জানেন? ধান বিক্রি করতে গিয়েছেন, আমি বিক্রি করতে গিয়েছি, আমি জানি। আমি সাংবাদিক
ছিলাম, কিন্তু আমি চাষটা করে এসেছি, আমার 6 বিঘে জমি আছে, আমি জানি আলু চাষ করতে 40,000 টাকা বিঘেতে খরচ হয়। আপনি জানেন না, বা রামেন্দু জানে না, বা মমতা বন্দ্যোপাধ্যায় জানে না, কিন্তু আমি জানি যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে প্রায় 4,000 3,000 টাকায় ধানটা কেনা হয়। যে টাকা এখানে ধানটা কেনে, কেমন ধান্দাবাজ তৃণমূল বুঝুন, সেই টাকাটাই কেন্দ্র দেয়, 1 টাকাও নিজে থেকে লাগায় না, 1 টাকাও এই রাজ্য সরকার নিজে থেকে ধান কেনার জন্য লাগায় না। তার উপর 10 কিলো 15 কিলো করে বাদ দেওয়ার নামে যে ধানটা আসে সেটা লুট হয়, আর ধান খেয়ে এই বালু, এই কালু, এই চালু, এই মালুরা বড় লোক হয়। দাদা, আপনি যেটা বারবার বলছেন যে আলুর দুর্নীতি আপনি ধরে ফেলেছেন এবং বিজেপির প্রার্থী হিসাবে চাষিদের পাশে আছেন বা এরকম, কিন্তু আমি তো গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় হুগলিতে একবার এসেছিলেন, বছরখানেক আগে এসেছিলেন, এখনো কিন্তু ডেটা আছে, মিডিয়া মহলের ডেটা আছে, তিনি বলছেন আলু ঝোল করে খাও, আলু দম করে খাও, এ তো আলু এরকম তো ব্যাপার আছে, কি বলবেন তাহলে? আসলে ওনার সুস্থ থাকুক আমি চাই। ওনার সুগার খুব বেশি, তো তাই উনি আলু খেতে পারেন না, সেই যন্ত্রণা থেকে বলছে আলুর ঝোল খান, আলুর ডাল খান। আপনি বলুন, একটা কৃষককে গিয়ে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আলুর ঝোল করে খান, তারপর আপনাকে যেটা উত্তর দেবে সেটা আপনি শুনে নেবেন। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু শালীনতার খাতিরে বলতে পারলাম না। আপনার বিধানসভা এলাকায় যেখানে দেখা যাচ্ছে যে লম্বা লাইন স্টোরেজ সাইডে, আর ঊর্ধ্বে দেখা যাচ্ছে যে ইউপি এবং পাঞ্জাব থেকে লক্ষ লক্ষ প্যাকেট আলু এসে ভর্তি হচ্ছে, ঢুকতে দিচ্ছেন কেন? আপনি যখন আলুর দাম বেশি থাকে তখন আপনি আলুটা বিক্রি করতে দেন না, বর্ডারটা আটকে দেন, এখন আলু ঢুকতে দিচ্ছেন কেন? তার মানে ভাবুন কত বড় কৃষক বিরোধী। ওখান থেকেও আলু নিয়ে আসছে এখানকার তৃণমূলের বিজনেসম্যানেরা, ভাবতে পারছেন? আপনি বিজেপিকে তৃণমূলকে কৃষক বিরোধী বলছেন, কিন্তু আপনার প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কৃষকরাই একবার আন্দোলন করেছিল, তাহলে তৃণমূল সেটাকে আজ আন্দোলন করছে না কেন? কৃষি আইন যেটা করা হয়েছিল, বাংলার কৃষকরা কেউ আন্দোলন করেছিল বিজেপির বিরুদ্ধে বা ভারত সরকারের বিরুদ্ধে? করেনি। একটা লবিকে খেপিয়ে দেওয়া হয়েছিল, তারা হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে যারা বড় লোক কৃষকরা রয়েছেন, যাদের একরের পর একর জমি, তাদের স্বার্থে লাগতো। কিন্তু আমি বলছি বিহার আর বাংলার কৃষকদের স্বার্থ ভালো হতো, তারা সুরক্ষিত হতেন, আজকে এই দিনটা দেখতে হতো না। আপনি বলুন যে এই বাংলায় কৃষকরা কি পেয়েছে? বামফ্রন্ট আমলে জমি দেওয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, তৃণমূলের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে আন্দোলন করলেন, কারখানা করতে দেবো না, চাষ হবে, সেই জমিগুলোতে আজকে চাষ হচ্ছে, গিয়ে দেখে আসুন, সব জঙ্গলে পড়ে রয়েছে। তাহলে প্রধানমন্ত্রী এখানে এসে বলে গিয়েছেন চন্দ্রকোনার কৃষক মৃত্যুর কথা, মমতা বন্দ্যোপাধ্যায় একবার উচ্চারণ করেছেন কৃষক মৃত্যুর কথা? করেছেন? করেননি। এখান থেকেই পরিষ্কার কৃষক বিরোধী তৃণমূল, কৃষকদের সঙ্গে বেইমানি করেছে তৃণমূল, বিজেপি কৃষকদের পাশে আছে। এবার যা বলবে গণেশদা বলবেন। সরকারে আছে তো এই গণেশদা বলবেন। অত্যাধিক আলু কি সব রাজ্যে চালানোর ব্যবস্থা করবেন? হ্যাঁ, কি বলছেন? এই রাজ্যের আলু, হ্যাঁ, বিজেপি যদি সরকারে আসে আগামী দিন কি এই আলু ওটা ভারতবর্ষে কি আপনারা বিক্রি করার একটা ব্যবস্থা অবশ্যই। এই যে বাইরের রাজ্যে আলু যেতে দিচ্ছিল না মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি, কি নিয়ে? কৃষক বিরোধী একটা সরকার। আপনারা দেখেছেন যে অতীতে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিল্প কৃষি ছিল পাট চাষ। আজকে সেই পাট চাষটা ধ্বংস করেছে বামফ্রন্ট সরকার। একের পর এক জুট মিলগুলো আন্দোলন করে, স্ট্রাইক করে, আর সেই পাট চাষ তুলে দিল। আজকে এই আলু চাষ পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তো মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বাইরের রাজ্যে আলু যেতে না দেওয়ার কারণে আজকে আলু চাষটা প্রায় উঠে যাওয়ার দাখিল হয়ে গেছে। তো আমরা বলছি, আমাদের সন্তুদা, আমাদের দাবি এটাও আমরা রেখেছি যে আগামী দিনে এই যে কৃষকের বেটা, আমরা এনাকে কৃষি মন্ত্রী হিসেবে দেখতে চাই, এবং আমরা পশ্চিমবঙ্গে সন্তু পানকে পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রী হিসেবে দেখব, এবং আমরা সন্তুদার চোখে সারা পশ্চিমবঙ্গের বাইরে আমাদের এই আলু বিদেশে যাবে এবং বাইরের রাজ্যেও যাবে এবং আলু যথেষ্ট দাম পাবে, এটুকুন আপনারা দেখে নেবেন। গত 3 বছর ধরে এই পরিস্থিতি চলছে, 3 বছরে আপনি বিধানসভার একজন প্রথম সারির নেতা, এই আন্দোলনটা পথে নিয়ে আসেন কেন? আমরা এ নিয়ে অনেক আন্দোলন করেছি। কে বললো 2013 সালে কৃষক বাঁচাও রথযাত্রা করেছিলাম? আপনাদের সাংবাদিক জীবনদা জানে বা এখানকার সাংবাদিকরা জানে। রাজনাথ সিং
কে নিয়ে এসে আমরা গোটা তারকেশ্বর জুড়ে স্টোরে স্টোরে আমি গিয়েছিলাম, প্রত্যেকটা স্টোরে গিয়ে কৃষকের পাশে ছিলাম। কে বলেছে যায়নি? আমাদের তথাগত রায়কে নিয়ে আমি ঘোড়ার গাড়ি করে কৃষকদের নিয়ে আন্দোলন করেছিলাম। জীবনদা জানে, এখানকার সাংবাদিকরা জানে, আপনি হয়তো জানেন না। কে বলেছে আমরা আন্দোলন করিনি, কৃষকদের পাশে থাকিনি? কৃষকের কথা, কৃষকের ব্যথা, ভারতীয় জনতা পার্টি, গোপীনাথ দে জাঙ্গিপাড়ায়, আপনি জানেন আমাদের বিজেপির নেতা, তিনি বই লিখেছিলেন কৃষকের কথা, কৃষকের ব্যথা। তো আমরা সেই আদর্শে অনুপ্রাণিত। আমরা মনে করি যে ভারতীয় জনতা পার্টি যেমন জয় জওয়ান বলে আর জয় কিষান বলে। একদিকে যেমন আলু নিয়ে কথা হচ্ছে এবং আমাদের তৃণমূল সরকার শাসক দল তারা বলছে যে গ্যাসের মূল্য বৃদ্ধি এবং গ্যাস পাওয়া যাচ্ছে না ঠিক সময়ে, কাস্টমার কি বলবেন? দেখুন, গ্যাস পাওয়া যাচ্ছে না মানুষদের, আপনার বাড়িতে গ্যাসে রান্না হচ্ছে না? না না, হচ্ছে সব একটা ভুয়ো ব্যাপার বলছে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে গ্যাস নিয়ে ওরা অনেক কিছু। ভুয়ো বিষয়টা না, এটা হচ্ছে মিডিয়ার এটা তথ্য। আমাদের অ্যানালাইজ যেটা আছে কি, সেখানে বলা হচ্ছে যে কেন্দ্র সরকার থেকে বলা হচ্ছে বা বিজেপি গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে, রাজ্যের প্রতিটা মহিলাকে 3,000 টাকা করে দেওয়া হবে। এনারা দুজন নেতৃত্ব কিন্তু বলতে আমরা চাইছে একটা emergency গ্যাসটা phone ফ্রি আছে। করে দেওয়া হোক না। হ্যাঁ, গ্যাসটাই তো ফ্রি করছে না, তাহলে গ্যাসটা তো 1,000 টাকা দাম, গ্যাসটা তাহলে ফ্রি করে দেওয়া হোক না। গ্যাস ফ্রি করবে কিসের জন্য? না না, কারণটা কি? এখানে বলা হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট যদি রাজ্যে ক্ষমতায় আসে, হ্যাঁ হ্যাঁ। মহিলাদের 3,000 টাকা দেওয়া হবে, 1,500 টাকা করে নয়, 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু অনেকে বলছেন যে 3,000 টাকা করে দিতে হবে না, গ্যাসের তো দাম প্রচুর দাম বেড়ে যাচ্ছে, কেন্দ্র সরকারের ক্ষমতায় আছে গ্যাসকে দাম কন্ট্রোল করবার, গ্যাসটা ফ্রি করে দিক পাবলিককে। দেখুন, সেটা রাজ্য নেতৃত্বের ব্যাপার। আমরা খুব ছোটখাটো নেতৃত্ব, আমরা এই বিষয়ে কিছু বলবো না। তবে একটা কথা বলবো, আপনি বললেন কি মিডিয়া প্রশ্ন করলে আপনি বললেন না যে সবথেকে বেশি ট্যাক্সটা ভুয়ো নেয় রাজ্য সরকারই। রাজ্য সরকারকে ট্যাক্সটা রিডিউস করতে বলুন, দেখুন গ্যাসের দাম বিষয়টা automatic না, কমে যাবে। ভুয়ো প্রশ্ন কিনা ওই জন্য আমরা কাউন্টার দিলাম আর কি। যাই হোক, এখন বিষয় হচ্ছে গ্যাস নিয়ে আপনার পশ্চিমবঙ্গেই যেটা হচ্ছে, তার জন্য তো রাজ্য সরকারও দায়ী আছে। যে ব্ল্যাক হচ্ছে, তো ব্ল্যাকটা তো রাজ্য সরকার রুখবে। যেমন সার ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে আমার রাজ্যে বেশি দামে কিনতে হয় চাষিদের। কেন আপনারা জানেন না? কালোবাজারি কোনো রাজ্যে হয় নাকি? আমার পশ্চিমবঙ্গে হয় মমতা ব্যানার্জির নেতৃত্বে। মোটা টাকা তৃণমূলের পার্টি ফান্ডে চলে যায়, আর তার জন্যে ওই সারের দাম কালোবাজারি হয়, গ্যাস নিয়ে কালোবাজারি হয়। আপনার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্যে 10টা টাকাও নেওয়ার ব্যাপার নেই, কিন্তু যারা আপনার গ্যাসের সিলিন্ডার পৌঁছে দিচ্ছে 50 টাকা 100 টাকা এক্সট্রা বেশি টাকা নিয়ে নিচ্ছে। আপনারা বলছেন না কেউ? আমরা এই নিয়ে আন্দোলন করেছি অনেকবার, আমরা ধরেছি গ্যাসের অফিসে গিয়ে এরকম আমি নিজের নেতৃত্ব দিয়ে মানে স্ট্রিং অপারেশন করে অফিস ধরেছি চাপাডাঙ্গার বুকে। আপনারা জানেন সাংবাদিকরা। ওই দাদা, এখানেতে প্রার্থী সন্তু পান, বিজেপি প্রার্থী সন্তু পানের ওপরেতে রাতের অন্ধকারে আপনাদের দলীয় কর্মসূচি চলাকালীন গাড়িতে হামলা হয়েছিল বলছেন। হ্যাঁ, তারপরের যে কর্মসূচি গুলো নিচ্ছেন, কি মনে হয় এর পরের বারে যদি কোনো বিশৃঙ্খলা যদি ঘটে, তার জন্য বিজেপি কতটা প্রস্তুত? আমার নেতা সন্তু পান, এটুকুন বিশ্বাস রাখুন যে চোখে চোখ রেখে লড়াই হবে। বিজেপির একটা কর্মীর বাড়িতে আক্রমণ হলে যে করবে আক্রমণ, আর যে এখানকার বিধানসভার নেতা, আমাদের আক্রমণ হয় লক্ষ্যস্থল হবে দুটো জায়গায়। আমরা ঘেরাও করব তাকে, বিধানসভার এখানকার রামেন্দু সিংহ রায়কেও ঘেরাও করব, আর যে ব্যক্তি করেছে তাকেও ঘেরাও করা হবে। চোখে চোখ রেখে লড়াই হবে। শুধু দেখে নেবেন হিসাবটা। গত পরশুদিনে যে ছেলেটা গাড়ি ভাঙচুর হয়েছিল, তারকেশ্বরের জনগণ তাকে পিটিয়ে মেরে দিত, শুধুমাত্র সন্তু পান গণেশ চক্রবর্তী ছিল বলে ছেলেটা বেঁচে গেছে। আজকে বলছে কি যে না, ওটা সিপিএম এর লোক। তৃণমূলের নেতা একটা মাতাল বলে তাকে আর পরিচয় দিতে লজ্জা লাগছে, বলছে সিপিএম এর লোক। কত বড়! আমি তৃণমূলের সাধারণ কর্মীদের বলছি, ভাই
তোমরা এমন একটা দল করেছো যে দলটা তোমাদের নেতারা পরিচয় দিচ্ছে না আগামী দিনে কি হবে ভেবে নাও। স্বপন সামন্ত বলছে যে এই ছেলেটা নাকি তৃণমূল করে না, অথচ আমরা রামেন্দুর পাশে ছবি দেখেছি, আর আমরা জানি এলাকার সে নেতা, কিন্তু বলছে যে রামেন সে নাকি। আপনাদের গাড়ি যে ভাঙচুর করলো তার তো আবার জামিনও হয়ে গেল। দেখুন, জানি না, যদি হয়ে থাকে খুবই দুর্ভাগ্যজনক। আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশ প্রশাসনকে। আমরা এই বিষয়টা নিয়ে আমরা সন্তুদার সাথে আলোচনা করব, প্রয়োজনে আমরা আমাদের উকিলের পরামর্শ নিয়ে এর বিরুদ্ধেও আমরা একটা আইনি পদক্ষেপ নেব। দাদা বলছি আর একটা প্রশ্ন, এখানেতে আলুর বিষয়ে কিন্তু আপনারা জানেন একটা স্ক্যাম ধরেছেন, সেই জন্য প্রেস কনফারেন্স। হ্যাঁ। তবুও রাজ্যে দ্বিতীয় দফায় ভোট 29 তারিখে হুগলি, সব পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা 29 তারিখে হুগলি। হ্যাঁ। আপনার যিনি প্রার্থী আছেন বিজেপি প্রার্থী সন্তু মানের সাথে, এবং বিরোধী দল হিসাবে ধরে নেওয়া হচ্ছে তৃণমূল হেভিওয়েট ধরে নেওয়া হচ্ছে রাম সিংহ রায় আছেন। ভোটের এই যে ভোট গ্রহণের দিন পর্যন্ত এলাকার পরিবেশ পরিস্থিতি একজন পুরনো বর্ষিয়ান বিজেপি কর্মী হিসাবে কি দেখছেন? আপনিও তো বিজেপির প্রার্থী ছিলেন একটা সময়তে। এই কয়েকদিনের যে মহল যা বুঝছেন, শান্তি কতটা থাকবে? এবং আপনারা দেখছেন তো, আপনারা বলুন না, তবে আমি বলবো আমার চোখে একটা মর্মস্পর্শী মানুষের চোখের কান্না। যেখানে যাচ্ছে শুধু হাহাকার, মানুষ জড়িয়ে ধরছে সন্তু পানকে, নিজের ছেলের মতন জড়িয়ে ধরছে, বুক ভরা কান্না মানুষের। মানুষ শুধু একটাই বলছে, এদের থেকে পরিত্রাণ চাই। 2011 সালে মানুষ সিপিএম এর থেকে পরিত্রাণ চেয়েছিল, কিন্তু এতটা বুক ফাটা কান্না আমরা দেখিনি যেটা দেখতে পাচ্ছি। আজকে সন্তুকে দেখে জড়িয়ে ধরছে মেয়েরা, মায়েরা, তারা তাকে মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, বলছে হ্যাঁ সন্তু তুমি ভাই এগিয়ে যাও। যারা বুক বলতে পারতো না তৃণমূলের বিরুদ্ধে কথা, তারা চিৎকার করে বলছে হ্যাঁ এই তৃণমূল আর নয়। অতএব আমি এইটুকুন বলতে পারি, কমপক্ষে 50,000 ভোটে তারকেশ্বরে বিজেপির প্রার্থী জিতবে, আপনারা মিলিয়ে নেবেন। বলছি দাদা, আলু বিক্রয়ের পাশাপাশি আলুর যে বস্তা 10 টাকা 15 টাকা বস্তা বর্তমানে 30-35 টাকা বিক্রি হচ্ছে, হ্যাঁ, কি বলবেন? দেখুন এইটাই তো আমি আগেও বলেছি যে তৃণমূল সরকার কৃষক বিরোধী সরকার। এখানে যখন তুমি সার কিনতে যাচ্ছ ব্ল্যাক, বস্তা কিনতে যাচ্ছ ব্ল্যাক, ওষুধ কিনতে যাচ্ছ ব্ল্যাক, ব্ল্যাকের রাজত্বে বাস করছি। আর এটাই তো হবে। দুঃখের দিনে আজকে চাষিরা যখন আত্মহত্যা করছে, আলুর প্যাকেটে আলু খুলে ফেলে দিয়ে প্যাকেট চুরি হয়ে যাচ্ছে, তাহলে আলু আজকে কোথায় গিয়ে পৌঁছেছে, চাষিরা কোথায় যাচ্ছে? তাহলে এইখানে আপনারাই বিবেচনা করুন যে আজকে এই তৃণমূল দলটা প্রকৃত অর্থে কৃষকদের জন্য কতটুকুন ভাবে। আপনারা দেখেছেন কলকাতার বুকে মমতা ব্যানার্জি যখন আমাদের এই পশ্চিমবঙ্গের এই গ্রামাঞ্চল থেকে যখন ঢেঁড়স, বেগুন, উচ্ছে এইসব বাজারে, কলকাতার বাজারে একটু চড়া দামে বিক্রি হয়েছে, মমতা ব্যানার্জি অর্ডিন্যান্স জারি করে কৃষকের ফসলের ন্যায্য দাম তো দূরের কথা, তাদেরকে পেটে লাথি মেরে ইচ্ছাকৃত দাম কমানো হয়েছে। অথচ যখন মুদিখানা দোকানে মুসুর ডাল, তেল, নুন দাম বেড়েছে, মমতা ব্যানার্জির তখন চোখ দিয়ে এতটুকুন জল বেরোয়নি। ওনার কুমিরের কান্না তখন হয়েছে যখন আমার কৃষক ভাইয়ের ন্যায্য দামের দাবিতে তারা আন্দোলন করেছে, বা তারা একটু দাম পাচ্ছে। জানে না যে একটা ঢেঁড়স উৎপাদন করতে কত টাকার ওষুধ লাগে, কত টাকার সার লাগে, কতটা কষ্ট, মেহনত, কত অতিবৃষ্টির ফলে গাছ নষ্ট হয়ে যায়। দাদা একটা বিষয় বলতে চাইছি, একদম প্রেস কনফারেন্সের মাঝেই আপনি প্রথম শুরু করেছিলেন যে সন্তু পান কৃষকদের জন্য লড়ছে, আলুকে নিয়ে যে কেনা বেচা রাজ্য সরকার যে প্রজেক্টটা জনগণের কাছে আনছে, আপনাদের চোখে সেটা ভাওতা বলছেন, এবং আপনি বলতে চাইছেন যে সন্তু পান যদি জেতে বা সরকার ক্ষমতা এলে সন্তু পানকে কৃষি মন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। কৃষকদের জন্য কি লক্ষ্য আছে? সন্তু পান কি করবে, কি মনে হচ্ছে?
দেখুন, সন্তু পান কৃষকের বেটা, তাহলে কৃষকের ব্যথা, কৃষকের কথা তো সে তো জানে, তাকে তো আর নতুন করে শেখাতে হবে না। আমি ব্রাহ্মণের ছেলে, আমি পুজো আজাটা যতটুকুন জানবো, আমি কি জানবো কৃষকের ব্যথা? আমার থেকে বেশি জানবে তো সন্তু পান। তাহলে সন্তু পানের কাছ থেকে সে যদি আজকে কৃষিমন্ত্রী হয়, তা সে যতটা ভালো কৃষিমন্ত্রী হবে, আমি ব্রাহ্মণের ছেলে হতে পারবো? রাজনৈতিক মহল কি মনে করছেন, প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছে বিজেপি এই মুহূর্তে? কোথায়? পশ্চিমবঙ্গে না তারকেশ্বরে? দেখুন, তারকেশ্বরে এখানে প্রতিদ্বন্দ্বী আর কি বলবো, এখানে তৃণমূলই প্রতিদ্বন্দ্বী। সিপিএম কে তার প্রতিদ্বন্দ্বী বলে আমি রাজনীতির মঞ্চটাকে ছোট করতে রাজি নই। কারণ সিপিএম আজকে 2011-এ যেটা বিজেপির পরিস্থিতি ছিল, বিজেপির পরিস্থিতি কি ছিল 2011 সালে? যে বিজেপির কোনো ফ্যাক্টর নয়, রূপরেখা ছিল তৃণমূল ভার্সেস সিপিএম। আমরা তখন গৌণ ছিলাম, মুখ্য ছিলাম না। আজকে ঠিক তাই 2026-এর নিরিখে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে সিপিএম কোনো ফ্যাক্টর নয়, বরং মানুষ বুঝে গেছে সিপিএম যতটুকুন ভোট কাটবে ততটা বিজেপির ক্ষতি হবে, এটা মানুষ বুঝে গেছে। এবং সেটা এই নির্বাচনে আপনারা দেখতে পাবেন সিপিএম এর বাড়ির লোকেরাই বিজেপিকে ভোট দেবে। কারণ সিপিএম এর মানুষ আমরা দেখেছি, আমরা কেশবচকের মতন জায়গায়, যেখানে যে কেশবচক অঞ্চলটা হচ্ছে সিপিএম এর দুর্গ, সেখানে সিপিএম এর বহু নেতা নেত্রীর বাড়ির মানুষ আমার প্রার্থীর মাথায় হাত রেখে বলেছে, আমরা আপনাকে জেতাবো। তাহলে এক প্রকার সিপিএম এর ডেরা, যেটা কেশবচক অঞ্চল তারকেশ্বর বিধানসভা, তাহলে বলতে চাইছেন যে সেখান থেকে আপনারা ভোটে গিয়ে জয়লাভ করবেন, সেখানে আমার প্রার্থী কেশবচকে লিড দেবে, এইটুকুন বলে দিলাম। যে কেশবচকে আমাদের মাইনাস ছিল, আমরা লিড দেবো। দাদা কি বলবেন সন্তু পানের এই প্রার্থী প্রচার নিয়ে এবং আজকে তৃণমূল হচ্ছে একটা ক্লোজ চ্যাপ্টার। প্রেজেন্টকে নিয়ে ভাবুন, আর তারকেশ্বরে রামেন্দু নাকি ভামেন্দু আছে, উনি এখন ক্লোজ হয়ে গেছে। বর্তমান আমাদের মধ্যে যে বা যারা রামের বিরোধিতা করেছে তারা বিলীন হয়ে গেছে। তো ক্লোজ চ্যাপ্টার রামেন্দু সিংহ রায় একটা ক্লোজ চ্যাপ্টার আমাদের কাছে। আর বর্তমানকে নিয়ে আমরা একটু বেশি ভাবুন, আমাদের কাছে তৃণমূল কোনো প্রতিদ্বন্দ্বী নয় এই মুহূর্তে। 34 বছরের জগদ্দল লাল সরকার পাথরটাকে আমরা সরিয়ে আমাদের অভিভাবকরা বর্তমান শাসক দলকে নিয়ে এসেছিল কিসের আশায়? যুব সমাজের চাকরি হবে। কোথাও কিছু হয়েছে? উনি যে ধরনের প্রতিশ্রুতিগুলো আজকে দিয়েছিলেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন যে ডবল চাকরি হবে, কোথাও ডবল চাকরি আছে যুবকদের? উনি বলছেন চপ ভাজো, চপ শিল্প, শিল্পের কথা বলে চপটাকে শিল্পে পরিণত করেছেন উনি। আজকে বেকার যুবক যুবতীদের কোনো কর্মসংস্থান নেই। আজকে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আজকে নারীদের সুরক্ষা নেই। কোন রাজ্যে বাস করছি আমরা? তাই 2026-এ তৃণমূলের বিসর্জন নিশ্চিত হয়ে গেছে। আমাদের কাছে রামেন্দ্র সিংহ রায় কোনো ফ্যাক্টর নয়, উনি অতীত হয়ে যান। এখন আপনারা বর্তমানকে নিয়ে চিন্তা করুন, বর্তমান নিয়ে ভাবলে আপনাদের অনেক কাজে দেবে। ধন্যবাদ।